গল্প দুজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ৪৯। আম্মু, সবাই আসেনি বোধহয়, তাই না? এইটুকু ধীর স্বরেই বলেই দিতি ফের আবারও চাইল দরজার দিকে। সাক্ষ্য বোধ হয় এই এলো, এই আসবে। কিন্তু সাক্ষ্য এলো না, সত্যিই এলো না। দিতির নিবু নিবু অবস্থায়ও দিতির চোখ টলমল করলো। ইগো দেখাচ্ছে। সাক্ষর সাথে সেদিন বাসায় ফেরেনি বলেই সাক্ষ্য রাগ করে তাকে দেখতে আসছে না। সত্যি? অথচ দিতি যদি নাই বাসত। দিতি দীর্ঘশ্বাস ফেলে, আরেক পলক ওদিকে ফিরে বলল, কয়টা বাজে আম্মু? কেউ কি বাসায় ফিরে গিয়েছে? সবাইকে দেখলাম। বাকিটুকু বলতে পারল না দিতি। দিতি বেশ গুরুতর আঘাত পেলেও ওর চেহারায়, কথায় কিংবা আচরণে ব্যথার বা দুঃখের রেশমাত্র দেখা গেল না। মনে হলো না এই মেয়েটারই কয়েক ঘন্টা আগে জঘন্য রকমের অবস্থা ছিল। এই মেয়েটার জন্যই একজন কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অদিতি আহমেদ মেয়ের দিকে ফিরে টলমলে চোখে বললেন, সবাই এসেছে তো আম্মু? কেউ ফেরেনি। সবাই তোমার জন্য অপেক্ষায় ছিল। সবাই তোমার জ্ঞান ফেরার জন্য ছটফট করছিলাম। কেউ ফেরেনি আম্মু। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বাসায় গিয়ে আমরা সবাই মিলে গল্প করব বসে বসে, কেমন? সাজি, আমি, তুমি, সবাই। দিতি চাইল। দিতির যখন মন খারাপ হতো, খুব দুঃখ হতো, কিংবা মা যখন তাকে অত্যাধিক আদরে ডাকে তখন তুমি করে সম্বোধন করে। আজও যে খুব বেশি আদরের দরুন এমন ভালোবেসে তুমি সম্বোধন করছে বুঝতে বাকি নেই তার। মা কি তাকে ছোট ভাবে? ভাবছে হয়তো অ্যাক্সিডেন্টের কারণে খুব কষ্ট পাচ্ছে। দিতি হাসে মৃদু। এই পর্যায়ে আরেকটিবার দরজার দিকে চেয়ে আগের চেয়েও মৃদু স্বরে শুধালো, আম্মু, সাক্ষ্য আসেনি হসপিটালে, তাই না? নাকি এসেছে? দিতির বাকি কথা শেষ হওয়ার আগেই দরজার সামনে থেকে একটা ছায়া আচমকাই সরে গেল। এই কিয়ৎক্ষণ যাবৎ দিতি ছায়াটাকে ভালোভাবে খেয়াল না করলেও ছায়াটা যে এতটা সময় ওখানেতেই ছিল তা বুঝতে অসুবিধা হলো না মেয়েটার। কিন্তু সরে গেল কেন ওভাবে? দিতির মনে প্রশ্ন জাগতেই তার আম্মু উত্তর দিল, সাক্ষ্য তো ছিল সারাটা রাত। যখন অপারেশন হওয়ার পর তোমায় কেবিনে দিল তার একটু পরেই হসপিটালের পাশে মসজিদটায় নামাজ পড়তে গিয়েছে। শ্যাম্যকে বারবার বলেছিল জ্ঞান ফিরলেই যাতে জানায়। শ্যাম্য হয়তো ভুলে গিয়েছিল জানাতে। আমি এখনই জানাচ্ছি আম্মু, কেমন? এটুকু বলেই অদিতি আহমেদ উঠতে নিলেই দিতির শরীর জুড়ে ব্যথা। হাত পা নড়াতেও কষ্ট হয়, তবুও মায়ের হাতটা ধরে বলল, থাক, উনি এলে আসবেন, পাশে বসবে আম্মু। আব্বু কোথায়? ডাকবো? দিতি চাইল। আব্বু আম্মুর প্রতি যেটুকু অভিযোগ ছিল তা হয়তো তার মন থেকে কমেনি, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্টের মুহূর্তটায় যখন উপলব্ধ হলো এটাই তার শেষ মুহূর্ত, তখন এই আব্বু আম্মুর সাথে কাটানো মুহূর্তের লোভও সামলাতে পারেনি সে। আফসোস হচ্ছিল যে আব্বু আম্মুকে আর কখনো দেখা হবে না, কথা হবে না, আদর পাওয়া হবে না। মানুষের জীবনে শেষ মুহূর্তটা বোধহয় এমনই হয়। একজন কত কত আফসোস নিয়েই পৃথিবী থেকে চলে যায়। দিতি চোখ বুঝে মায়ের হাতটা ওভাবে ধরে থেকেই বলল, আম্মু, তোমরা আলাদা থাকলেও আমার তোমাদের চাই। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি আম্মু, দুজনকেই। তোমাদের এক হতে হবে না, তবে তোমরা আমায় আগের মতোই ভালোবাসবে। আগের মতোই। অদিতি আহমেদের চোখ জোড়া বেয়ে জল গড়ায়। বোধহয় মেয়ের সামনে কাঁদতে চাননি বলেই উনি অজুহাত দিয়ে বাইরে এলেন, চোখের পানি মুছলেন। আর ঠিক তখনই চোখে পড়ল দরজার সামনে দাঁড়ানো সাক্ষ্যকে। চোখ জোড়া কি ভীষণ লাল টকটকে দেখাচ্ছে, নাকটাও লাল দেখাচ্ছে। ছেলেটা কি নামাজে কেঁদেছে? অদিতি আহমেদ চাইলেন, দ্রুতই বললেন, সাক্ষ্য, দিতি তোমার খোঁজ করছিল, যাবে না দিতির কাছে? এখানে দাঁড়িয়ে আছো যে? সাক্ষ্য চাইল, উত্তর করতে পারল না সে, শুধু গলা ধরে এলো তার। দিতির কাছে যাবে? হৃদয়ের এতটা সময়ে ছটফটানি শান্ত হবে, অস্থিরতাটা মিলিয়ে আসবে। সাক্ষ্য উত্তর করে না, শুধু পা বাড়ায়। পরনে তখনও রক্তে মাখামাখি করা সে শার্টটা। রক্তগুলো শুকিয়ে এসেছে কেমন, চুলগুলো কেমন উস্কো খুস্কো এলোমেলো। সাক্ষ্য এগোলো, একদম ধীর পায়ে এগিয়ে এসে দ্বিতীয়
দিতির কোমল মুখটার দিকে চাইতে চোখে পড়ল মেয়েটা চোখ বুজে আছে, শরীরটা নেতিয়ে আছে, মাথায় ব্যান্ডেজ। স্বাক্ষর গলা দিয়ে স্বর বের হয় না, গলা কাঁপছে পুরুষটার, এমনকি হাত পায়ে অবধি কাঁপা কাঁপা ভাব। সাক্ষ্য সে কাঁপা কাঁপা হাতেই হাত এগিয়ে রাখলো দিতির সূচ ফোটানো হাতটায়। একদম মৃদু আলতো একটা স্পর্শ, কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, তবু দিতি চোখ মেলে চাইল। সামনের পুরুষটিকে আহত সৈনিকের ন্যায় মাথা নইয়ে হাত ছুঁয়ে রাখতে দেখে খুব গাঢ় নজরে চাইল সে। এই পুরুষটির সাথে সংসার বোনার ইচ্ছে তো তার সে কৈশোর থেকে। কিশোরকালের টলমলে আবেগ জড়িত এই পুরুষটির সাথে আবার যে দেখা হওয়ার সুযোগ থাকবে এটাই তো ভাবেনি দিতি। ভেবেছিল আর বুঝি দেখা হবে না, আর বুঝি কথা হবে না, আর বুঝি কখনো সংসার নামক আবেগে পা রাখাই হবে না। দিতির কান্না আসে এই পুরুষটিকে দেখে। ইস, কি যে তীব্র যন্ত্রণা হলো! ব্যথায় যন্ত্রণায় দিতির শরীরটা গড়াগড়ি খেলো, চোখ বুঝে এলো ওই মুহূর্তটায়। দিতি কেবলই মনে হচ্ছিল এই আপন মানুষগুলোর সাথে তার আর কখনোই দেখা হবে না, কখনো না, অথচ হলো দেখা। এই এতটা সময় পর সে এই কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল। মৃদু স্বরে আওড়ালো, সাক্ষ্য রাগ করেছেন? দিতির তখনও শরীরে যন্ত্রণা, ব্যাপক যন্ত্রণা, যেন ব্যথা সহ্য করাটা সম্ভব নয়। তবুও মুখে মৃদু হাসি ফুটিয়েই বলল কথাটা। স্বাক্ষর বোধ হয় এবারে চোখ জোড়া তীব্র লাল হয়ে উঠল। দিতির হাতের উপরে রাখা হাতের স্পর্শটা একটু ধীর হলো যেন। ঠোঁট চেপে রাখলো পুরুষটা, অথচ তখনও দিতির দিকে তাকায়নি সে, সরাসরি দৃষ্টি রাখেনি, বরং কান্না আটকাতে চাহনিটা দ্বিতীয় হাত থেকে সরিয়ে অন্য পাশে রাখলো। দিতি মৃদু হাসে, ফের বলে, তারপর আমাদের যদি আর কখনো দেখাই না হতো, যদি আর কখনো চোখই না খুলতাম, কি করতেন সাক্ষ্য? ওভাবে চোখ ফিরিয়ে চেয়ে থাকতেন? সাক্ষ্য এই পর্যায়ে চাইল, একদম লাল টকটকে হয়ে আসা বর্ণ নিয়ে দিতির মুখের দিকে ফিরে চাইল সে। অতপর কিছুটা ঝুঁকেই দিতিকেই আলতো করে জড়িয়ে নিয়ে মুখ গুজল দিতির ঘাড়ের দিকটায়। মুহূর্তেই চোখের নোনা পানির অস্তিত্ব বুঝে উঠতে দিতির সময় লাগলো না, সাক্ষ্য কাঁদছে। এই নিয়ে কতবার দিতির সাক্ষ্যর চোখের পানির অস্তিত্ব টের পেল, তাও দিতির জন্য। দিতি চোখ বুঝে। সাক্ষ্য যখন অনেকটা সময় পর মাথা তুলল, তখনও পুরুষটা নিশ্চুপ, কোনো কথা বলল না, দিতির দিকে ভালো করে চাইল না। দিতি ফুস করে শ্বাস তুলল, ফের আবারও বলল, এড়িয়ে যাচ্ছেন, কথা বলবেন না? সাক্ষ্য এবারেও উত্তর দিল না। তার ইচ্ছে হচ্ছে দিতিকে খুব শক্ত করে জড়িয়ে নিয়ে বুকের ভেতরে দুই হাতে খুব শক্তপোক্তভাবে ওইটুকু শরীরটা জড়িয়ে ধরে কিছুটা সময় বসে থাকুক। তাহলে যদি হৃদয়টা শান্ত হয়, তাহলে যদি প্রিয় মানুষের অনুপস্থিতির সংখ্যাটা কাটে। সাক্ষ্য চাইল। দিতি ফের বলল ধীর স্বরে, যদিও মুহূর্তটার পর আর দেখা না হতো সাক্ষ্য, আর চোখই না খুলতাম, কথা বলার আক্ষেপ থাকুক তো কি আপনার? আমার তো বড্ড। দিতির বাকিটা বলার আগেই সাক্ষ্য দিতির দুই পাশে দুই হাত রেখে ঝুঁকে তাকালো, রক্তিম চোখ জোড়ায় চেয়ে শীতল কণ্ঠে আওড়ালো, আর কখনো চোখ না খোলার খুব শখ, আর কখনো দেখা না হওয়ার জন্যই এমন করেছিলে, তাই না? খুব শখ আমার সাথে শেষ দেখা হওয়ার। কেন দিতি? এতটা অসহ্যের বস্তু আমি ঠিক কেন হয়ে গেলাম বলবেন? দিতি চাইল। সাক্ষ্য ফের আবারও বলল, সরি, বাট আপনার ইচ্ছে বা শখ কোনোটাই আমি সাপোর্ট করতে পারছি না। এমনকি এতগুলো দিন আপনার কথাগুলোর যেমন সাপোর্ট দিয়েছি, তাও পারবো না। সাক্ষ্য এইটুকু বলেই ফের আবারও বলল, এতগুলো দিন আপনি আমার সাথে যোগাযোগ করেননি, মেনে নিয়েছিলাম, দূরত্ব টেনেছিলাম, তাও মেনে নিয়েছিলাম। আপনার আমার সম্পর্কটা স্বাভাবিক রাখেননি, মেনে নিয়েছি। আপনার সময় প্রয়োজন, তাও মেনেছি। আপনি নিজের মতো বাঁচতে চেয়েছেন, তাও মেনেছি। কিন্তু আর মানতে পারবো না। আমি সত্যিই আপনার আর কোনো সিদ্ধান্তকে মেনে নিতে পারবো না। উপরওয়ালা আমায় আর যেটুকু হায়াত দিয়েছে, যদি সবটুকু সময় আপনার সাথে কাটাবো, আপনি চাইলেও কাটাবো, না চাইলেও কাটাবো,
আমার আপনাকে ছাড়া চলবে না। ওকে, আন্ডারস্ট্যান্ড? দিতি এই যন্ত্রণা, এই ব্যথার মধ্যেও মৃদু হাসি পেল। মন ফুরফুরে লাগলো বোধ হয়। শান্ত চাহনিতে চাইতেই সাক্ষ্য আবারও বলল, আমার দোষ ছিল। তার মানে এই নয় আমি দোষী বলে আপনাকে ছাড়া আমার সারা জীবন পড়ে থাকতে হবে, বুঝলেন? আমার দোষ এই তো যে ঠিক সময়ে ভালোবাসার প্রকাশ করিনি। এটাই তো আমি ভাব ধরে সবসময় বুঝিয়েছি ভালোবাসিনি, তাই তো মাঝখানে একজন সুযোগ নিয়ে নিবে সে জায়গা থেকে আমি তো ভাবিনি। যদিও সেক্ষেত্রে দোষটা আমারই, আমার স্বীকার করছি, কিন্তু শুধু ভালোবাসা প্রকাশ করিনি এই অপরাধে আমায় অপরাধী করলে একই অপরাধী আপনিও মিসেস এহসান। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা প্রায় সেম প্যাটার্নের এগিয়েছি। শুধু আমি আপনার প্যাটার্নটা বুঝে ফেলেছিলাম আর আপনি আমারটা বুঝেননি। কিন্তু আমরা দুজনেই এমনভাবেই ভালোবেসেছি, একইভাবে। আপনি লুকিয়ে চুরিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে যেতেন আমার চোখে, আর লুকিয়ে চুরিয়ে দেখেও ধরা পড়িনি। আপনি ভালোবাসা প্রকাশ না করে রাগ রাগ ভাব জাহির করতেন আর আমি গম্ভীর ভাব জাহির করতাম। আমাদের দুজনের কেউই কিন্তু কখনো মুখে ভালোবাসি উচ্চারণ করিনি মিসেস দিতিকা তাসনিম। তাহলে দোষ আমার একার কেন হবে? দিতি চোখ বুঝে এবারে যত সব প্রসঙ্গ বাদ দিয়ে খুব মৃদু গলায় বলল, শার্ট রক্তে মাখামাখি হয়ে আছে। ঘেমেছেনও বোধ হয়, শার্ট বদলাননি কেন? স্বাক্ষর এই এতটা সময়ে শীতল নজরে চাইলো, কণ্ঠে চাপা রাগ ঢেলে বলল, আনন্দে ছিলাম আমি, তাই শার্ট বদলানো উচিত ছিল। কেন, শার্ট বদলে কি পাত্রী দেখতে যেতাম আমি, নাকি হসপিটালের ডক্টরদের সামনে সুন্দর দেখতাম নিজেকে? দিদি চোখ ছোট ছোট করে তাকিয়ে উত্তর দিল, অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছে করে করে না। আপনার এমন রেগে কথা বলার মানে কি বলুন? কারণ একটু পর আপনি আবার বলবেন আপনার সময় চাই, আপনার অনেক কাজ শেখা বাকি, আপনি নিজের মতো বাঁচতে চান। বলেছি, বললেও মানা হবে না। হসপিটাল থেকে আমার বাসায় না গিয়ে বাপ মায়ের বাসার দিকে এক পা বাড়িয়ে দেখবেন কেবল। সোজা আমার বাসায় নিয়ে রশি দিয়ে বেঁধে রাখবো, মাইন্ড ইট। দিতির দৃষ্টি নিবু নিবু, তবু চেয়ে বলল, হুমকি দিচ্ছেন? যা ইচ্ছে ভাবুন, কিন্তু এই মুহূর্তটার পর থেকে আমার মৃত্যু অবধি আপনাকে আর একা থাকতে দেওয়া হবে না। আপনি বললেও না, বিয়ের পর স্বামী ছাড়া একা থাকতে চাওয়ার ইচ্ছা পোষণ করাই গুনাহ। দিতির এই পর্যায়ে চোখ বুঝে নেয় কি ভীষণ যন্ত্রণা হচ্ছে, যে ব্যথায় শরীর অসাড় হয়ে আসছে। তবুও স্বামীর দিকে মেয়েটা আরেকবার চাইলো, বলল, আপনার কি জ্বর? যখন জড়িয়ে ধরলেন মনে হলো শরীর থেকে তাপ ছড়াচ্ছে, তাই বুঝলাম জ্বর। বাসায় গিয়ে রেস্ট করুন, শার্টটা পাল্টে একটা গোসল দিয়ে ঘুম দিন। আমি আছি, যাচ্ছি না কোথাও। বিশ্বাস নেই আপনাকে? আছি বলেও দেখা গেল আচমকাই আমাকে একা করে দিয়ে চলে যাবেন। সুস্থ হওয়া অবধি আর বিশ্বাস করতে পারছি না। দিতির কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও বহু কষ্টে কথা বলছিল। অবশেষে ভ্রু উঁচিয়ে আবারও বলল, অ্যাক্সিডেন্টের হলো আমার, আর অসুস্থ হলেন আপনি। এতটা দুর্বল শরীর হলে কি করে হবে মিস্টার সাক্ষ্য এহসান? রোগ জীবাণু এত সহজে আক্রমণ করলে এই নাজুক শরীর নিয়ে বাঁচবেন কি করে? সাক্ষ্য গম্ভীর মুখ করে চাইল। মূল কথা থেকে বারবার সে যে দিতি সরে গিয়ে ওই কথা টানছে, পছন্দ না হলেও চাপা শ্বাস ফেলল সে। অতঃপর নিজেকে শান্ত করে একইভাবে থেকে প্রিয়তমার কপালে চুম্বন এঁকে ফিসফিস স্বরে উত্তর করল, রোগ জীবাণুর আক্রমণ নয় মিসেস প্রিয়তমা। শূন্যতা মেনে নিতে পারে না এই নাজুক শরীর ও মনটা। যদি এতই সুস্বাস্থ্য কামনা করেন তো তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বামীর বাধ্যগত ওয়াইফ হয়ে যান। শ্যামা মাত্রই ভাইয়ের জন্য জামা কাপড় এনেছে বাসায় গিয়ে। বহুবার বলেও যখন বাসায় পাঠানো গেল না, তখন না পেরেও তাকে আনতে জামা কাপড় হলো। কিন্তু হসপিটালে এসে সর্বপ্রথম চোখে পড়লো কথা বেশ হেসে হেসেই এক ডক্টরের সাথে আলাপ করছে। দিতির এমন একটা অবস্থায়ও কথা কি করে এমন করতে পারে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে, তাও হেসে হেসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে, তাও হেসে হেসে। সামান্য মেজাজ দেখেই
ডাক দিল কথাকে, অতপর কথা গটগট পায়ে এদিকে এগিয়ে আসতেই বলল, এমন একটা সিচুয়েশনেও এমন হেসে হেসে কথা বলিস কি করে? দিতির জন্য চিন্তা হচ্ছে না তোর? এমন তো নয় যে ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও, রোগীর জ্ঞান ফেরার পরও কি থেকে কি হয়ে যায় বলা যায় না। আমরা কতটা চিন্তায় আছি আর তুই ওভাবে হেসে কথা বলছিলি? কথা চাইলো বলে, তুমি ভুল বুঝছো। উনিও আমাদের মেডিকেল কলেজেরই স্টুডেন্ট ছিলেন, অনেক সিনিয়র যদিও, কিন্তু একবার কি একটা অনুষ্ঠানে ওনার সাথে কথা হয়েছিল। প্রায় 9 বছরের সিনিয়র উনি, তাই হেসে জবাব দিচ্ছিলাম ওনার প্রশ্নের। সাম্য রেগে চাইল বোধহয়, থমথমে মুখ করে ধমকে উঠে বলল, জামা কাপড়গুলো নিয়ে ভাইয়াকে দিবি ওকে? আমার তো মনে হচ্ছে তোকে হসপিটালে আনাটাই ভুল হয়েছে আমার। ভেবেছিলাম তুই দিতির চিন্তায় অস্থির হবি, তাই এনেছিলাম। এনে দেখি সিনিয়র পেয়ে গেছিস। দিতির জন্য চিন্তা হচ্ছে না কেন? কে বলেছে তোমায় সাম্য? দেখা যাচ্ছে। এইটুকু বলেই সাম্য ফের পা বাড়ালো গটগট করে। দ্বিতীয় 2-একটা মেডিসিনও বাইরে থেকে আনতে হবে। সাম্যকে এই সময়টায় ছোটাছুটি করতে দেওয়াই আরও চাপ পড়বে বলে নিজেই ছুটল। তাই দিতি যখন জ্ঞান ফিরল ঠিক তখন ওই খেয়া, সাদাত আর কিয়ান, মেহুরা বের হলো। প্রায় শেষ রাত্রি তখন, কিন্তু খেয়ার বাসার রাস্তাটা অন্যদিকে বলে কিয়ান ওই বলল, তুই যেতে পারবি? এগিয়ে দেই, চল খেয়া। মাঝে সাদা বই বাধা দিয়ে বলে উঠল, আমি ওই দিক দিয়েই যাব, তুই বরং মিহুকে এগিয়ে দে। ও তো একা। আমি ভাবলাম তুই আরো মিহুকে এগিয়ে দিবি। খেয়াকে তো সহ্যই করতে পারিস না। সাদাত ছোট্ট শ্বাস ফেলে বলল, আজ দিলাম না হয়। আচ্ছা। অতপর 4 বন্ধু অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেল, যেটায় মিহু আর কিয়ানই উঠল। ওরা চলে যেতেই সাদাত চোখ বুঝল। আজ নিজ চোখেই যে দেখলো প্রিয়তমাদের হারানোর ব্যথা বা হারানোর ভয়টা কেমন হয়। এরপর খেয়াকে একা ছাড়তে মন চাইল না ছেলেটার। নিজ চোখেই তো দেখলো সাক্ষ্য স্যারের মতো গম্ভীর মানুষটার কান্নার আহাজারি। যদি আজ দিতির জায়গায় খেয়া থাকতো, যদি সত্যি আজ খেয়ার কিছু হতো, সাদা তার ভাবতে পারল না। আজ মকাই খেয়ার হাতটা তুলে ধরলো নিজের হাতের বাঁধনে, ছোট ছোট চোখ করে চেয়ে বলল, হাতে একজোড়া চুড়ি ছিল না তোমার খেয়া? বিয়ের চিহ্নের ওই চুড়িগুলো ফেলে দিয়েছ? খেয়া চাপা শ্বাস ফেলে জামার হাতার আড়াল থেকে চুড়ি দেখিয়ে বলল, ভুল করেছিলাম। তার মানে সবসময় দোষী হব এমন কেন ভাবিস? সাদা তাচ্ছিল্য নিয়ে হাসে, বলে, ভুল? ওটা ভুল ছিল না খেয়া, ওটাই প্রমাণ ছিল যে কার জীবনে কার কতটুকু অংশ ছিল। ভাগ্যিস, না হলে তো আমি বোকা আজীবনই ভেবে যেতাম তুমিও ভালোবাসো আমায়। খেয়া কাঁপা স্বরে বলে উঠল, ভালোবাসি? বিশ্বাস হয় না। আর যে নারী আমার হয়েও অন্যের হওয়ার সিদ্ধান্ত নিতে পারে, তার ভালোবাসা বিশ্বাস হওয়ার উপায় আছে বলো? নেই। তবুও দেখো আমি বোকা, এখনো মুভ অন করতে পারিনি। খেয়া বিস্ময় নিয়ে বলল, মুভ অন? তুই মুভ অন করতে চাস সাদাত? আগে বলতি, বিয়েটা তাহলে আমরা দুজনেই সিদ্ধান্তের সমাপ্তি। খেয়া বাকিটুকু বলার আগেই সাদাত তাচ্ছিল্যের হাসি এসে শুধালো, তোমার জন্য সমাপ্তি টানা খুব সহজ তাই না খেয়া? কিন্তু আমার জন্য সহজ নয়, আমি সমাপ্তি টানবও না। তুমি খেয়া আজীবন আমার বউ হয়েই থাকবে, আমার হয়েই থাকবে, বুঝেছো? খেয়া চেয়ে থাকে শুধু এই, সাদাত চায় কি? তাকে তার ভুলের জন্য ক্ষমা করলো না। ওই ঘটনার পর আর কখনো আগের সাদাতকে সে পায়নি, শুধু পেয়েছে তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা আর তীক্ষ্ণ ধারালো কথা, যে কথার আঘাতে ঝালাপালা হয়েছে তার হৃদয়টা। সাদাত বোধহয় জানেই না যে ওই ঘটনায় খেয়া সাদাতকে যতটা কষ্ট দিয়েছে, সাদাত তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট দিয়েছে ওই এতগুলো দিনের আচার আচরণ, ব্যবহার আর কথায়।